চাই যে আমার স্বামী একদম ছোট 17 বছর থেকে দেশের জন্য, দেশের সেবার জন্য, নিজের মায়ের কোলের থেকে এসে দেশ সেবা করার জন্য আমার স্বামী 26 বছর দেশের সেবা করেছে। আজকে সেই মানুষটা মৃত্যুর শয্যায়, কিন্তু আইন কোনো ব্যবস্থা নিল না। আমি কোনো বিচার পাচ্ছি না। সেই মানুষটার জন্য কোনো কি বিচার হবে না? সে কি বিচার পাবে না? কি চাইছে আমি জানি না। আপনারাই বলবেন সবাই যে কি হওয়া দরকার, কি হওয়া উচিত। পুলিশ অ্যারেস্ট করলো না? না, পুলিশ অ্যারেস্ট করেনি। আপনার স্বামী তো আর্মি অফিসার। হ্যাঁ, আমার আর্মিতেই কাজ করতো 26টা। দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আপনাদেরকে আমরা প্রথমেই দেখাতে চাই একজন অবপ্রাপ্ত সেনাবাহিনী জওয়ানের তরুণী স্ত্রীর করুণ কান্না। আপনারা আগে শুনুন সেই কান্না, তারপর ঘটনাটা শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যে কি খবর তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই কান্না। আজকে আপনাদের কাছে অত্যন্ত একটা বেদনা বিধুর খবর তুলে ধরতে চাই যে আমাদের দেশের যারা সেনাবাহিনীর জওয়ান থাকেন আর্মির, দেখুন তারা কাজ করে বলেই কিন্তু আমরা রাত্রে বাড়িতে ভালোভাবে ঘুমোতে পারি। কারণ তারা আমাদের যে বর্ডার এলাকাগুলো সেগুলো তারা নিজেদের জীবন বিপন্ন করে পাহারা দেয়, তাই কিন্তু আমরা ভালো থাকতে পারি। এই রকমই একটি অবসরপ্রাপ্ত জওয়ান সেনাবাহিনীর, যার বাড়ি হচ্ছে মোহনপুর থানা এলাকার পলতাতে, শান্তিনগর যেটা বলে, সেখানে তার বাড়ি। নাম হচ্ছে প্রদীপ কুমার বিশ্বাস। তাকে এমনভাবে মারা হয়েছে যে তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এবং মেরেছেন কারা? সন্দেহ করা হচ্ছে কাদের? যে এই যে প্রদীপবাবু রয়েছেন আর্মি, তার মানে মেয়েকে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল সেই ছেলের মা, অর্থাৎ মেয়ের শাশুড়ি এটাকে কিন্তু লিড করেছে। আমরা দেখাবো সেই মানে ছেলের যে মা, তাকে আমরা আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো। তার আগে আজকে উনি এখানে এসেছিলেন আদালতে, ওই মহিলা ইন্দ্রাণী রায়, তিনি আজকে জামিন করার জন্য এসেছিলেন। তার জামিনটা কিন্তু ব্যারাকপুরের যিনি এসিজিএম রয়েছেন তিনি কিন্তু তার জামিনটা আজকে বাতিল করে দেন এবং তাকে মানে রীতিমতন কাগজপত্র দেখেই কিন্তু তারপর জামিনটা বাতিল করা হয়। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রদীপ কুমার বিশ্বাসের স্ত্রী পাপিয়া বিশ্বাস শ্রীমতী, যিনি স্বামীর ওপর অত্যাচার নির্যাতন নিয়ে যিনি লড়াই করছেন একজন মহিলা হয়ে। আদালতে কখনো কখনো থানায়, কখনো কমান্ড হাসপাতালে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি তিনি করছেন যাতে তার স্বামীর ওপর যে অত্যাচার করেছে এবং তার মেয়েকেও এক সময় হাতের শিরা কেটে দেওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই টোটাল নিয়ে কিন্তু পাপিয়াদি লড়ছেন। আমরা পাপিয়াদির থেকে জানতে চাইবো যে কি ঘটনা ঘটেছে, যে কি হয়েছিল বলুন তো পাপিয়াদি। মেয়ে শ্বশুরবাড়িতে শাশুড়ির কাছে অত্যাচারিত। 2018 সালে আমার মেয়ের বিয়ে হয়। চিটিংবাজি করে মেয়েটাকে ওরা বিয়ে দেয়, ওই ইন্দ্রাণী নাই। ছেলেটা কাজ করে বলে চিটিংবাজি করে। তা পরে আমরা 2 মাস পরে জানতে পারি ছেলেটা কিছুই করে না, বেকার। তো এই নিয়ে অনেক সমস্যা বাড়তে থাকে দিনের পর দিন। ইন্দ্রাণী এই সমস্যা করাতে ওদের স্বামী স্ত্রীর মধ্যেও মানে মেয়ের শ্বশুর শাশুড়ির অনেক কেস খামারি ঝুট ঝামেলা হয়। তারপরে আমার মেয়ে জামাইকে আমার বাড়িতে নিয়ে আসি। তো সেখান থেকে ইন্দ্রাণী রায়ও থাকে আমার বাড়িতে। তো 1.5 বছর, টানা 1.5 বছর ওদেরকে আমি রাখি। তারপরে ও সব সময় প্ল্যান চালাতে থাকে। তো ও বাড়িতে নিয়ে যায়, ঝুট ঝামেলা করে বাড়িতে নিয়ে যায়। যখন দেখছে ছেলেটা এখানেই হয়ে গেছে, বাড়িতে ফেরত নিয়ে যায়। তো ঠিক আছে, তো ওখানে নিয়ে যাওয়ার পরে মেয়ের ওপর টর্চার শুরু হয় মানসিকভাবে। মেয়ের গহনা কোথায়, শ্বশুরও করে, মেয়ের গহনা কোথায়, তার কত টাকা পয়সা আছে, তার বাবার জমি জায়গা কোথায় আছে, মেয়েকে এইভাবে প্রেশার দিতে থাকে। অত্যাচারের শুরুটা এইভাবেই শুরু হয় মেয়েটার উপরে মানসিকভাবে এইভাবে। তো আমার মেয়ে দিনের পর দিন ছোট, বুঝতে পারে না আমার মেয়ে সেই রকম বয়স নয়। তখন আমার মেয়ে হয়তো 19+ মেয়ের বয়স। তো বুঝে উঠতে পারে না, তবু আমার মেয়ে চেষ্টা করতো যে এই জিনিসটাকে ঠিক করার। তো অনেক দিন, এই দিনের পর দিন এটা হওয়াতে আমার মেয়ে অনেক সময় অশান্তি হওয়াতে বাড়িতে চলে আসে। ওরা আবার লোকজন নিয়ে এসে থ্রেট দিয়ে মেয়েকে আবার বাড়িতে নিয়ে যায়। এটা বহুবার হয়েছে।
দেওয়ার পরে আমরা মেয়ের বাড়িতে নিয়ে আসলে পরে উনি আমার যেখানে জানতে পারে যে আমার আত্মীয় স্বজন আছে সেই সব জায়গাতে উনি পৌঁছে যায়। সেখানে গিয়েও আমাদের নামে গালিগালাজ, বদনাম, নিন্দনীয় জিনিস করে আসে, মানে সব জায়গাতে আমার বদনামটা করে দেয়। আমরা মান সম্মানের খাতিরে দিনের পর দিন চুপ করে থাকি এইভাবে, আর মেয়েকে বোঝাই বিয়ে যখন হয়ে গেছে শ্বশুরবাড়িতেই থাকো। কিন্তু এটার কোনো সুরাহা হয় না, যেহেতু জামাই বেকার ছিল মা বাবার অধীনে, সেই জন্য জামাইও কোনো দিন প্রতিবাদ করতে পারেনি তার মার বিরুদ্ধে। এখন যখন এটা একদম শেষের পর্যায়ে পৌঁছেছে, আমার মেয়ে যখন বাচ্চা হয় না তখন ওই মহিলা সেটাও অত্যাচার করতে থাকে নানানভাবে। মেয়েকে বাচ্চা হয় না, 5-6 বছর হয়ে গেছে, যাই হোক, তারপরে অনেক কিছুর পরে মেয়েটার বাচ্চা যখন হয় তখন ওরা কোনোভাবে মেয়ে আমার বাড়িতে আসতে দিত না, ওনার কাছেই রাখতো, আমাদের কোনো অধিকার ছিল না। ওরা যা কিছু করার ওরা করেছে, আমাদের কোনো কিছুই আমাদের অধিকার নেই। তো বাচ্চা হওয়ার পরেও সেম একই জিনিস করেছে, মেয়েকে আসতে দিত না এই বাড়িতে। তো মেয়েও একটু আসতো আবার ঘুরে চলে যেত বাড়িতে, এইভাবে দিনের পর দিন চলতে থাকে। অবশেষে লাস্টে যখন আমার মেয়ে আর পারেনি, এই 25শে নভেম্বর কালী পুজোর আগের দিন আমার মেয়ে হাতের শিরা কেটে নেয়, সুইসাইড করার চেষ্টা করে। তো মেয়ের এতই খারাপ অবস্থা, মেয়ের 9টা শিরা কাটা পড়ে, এত মানে মৃত্যুর মুখ থেকে আমার মেয়ে ফিরে আসতে, সেখানে আমার 1.5 লাখ টাকা খরচ হয়। সেটা আমরা পুরো টাকা খরচ করে মেয়েকে সুস্থ করে আমরা আমার কাছে ফিরিয়ে নিয়ে আসি আমার মেয়েকে। কিন্তু সেটাতেও ইন্দ্রাণী রায় শান্ত হয়নি। তারপরেও আমাদের নামে সোশ্যাল মিডিয়াতে অনেক ধমকি ধামকা ভিডিও করা, আমাদের নামে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে উনি জানিয়েছে। তবুও চুপ আছি, মেয়েটার শুধু সংসারটা যদি ওরা যেখানে যে সংসার করুক, ভালো থাকুক। কিন্তু কিসে চাকরি করত? আর্মিতে চাকরি করতো, 26 বছর আমার হাজব্যান্ড আর্মিতে চাকরি করেছে। আর্মিতে চাকরি করেছে? হ্যাঁ। তো এইবার ওনাকে মানে কিভাবে, এই যে ওনার দেখলাম রক্তাক্ত সমস্ত অবস্থা, এবং এখন কমান্ড হাসপাতালে ওনার অপারেশনের কাজ চলছে, কি হয়েছিল সেটা? তো ওটা যখন যখন মেয়ে আমার এখানে থাকে, তো দিনের পর দিন ওনার ছেলে, ওনার মায়ের যে মানে কাজগুলো ছেলের সামনে পরিষ্কার হয়ে যাওয়াতে ছেলে এই বাড়িতে চলে আসে মাকে বাদ দিয়ে। তো এই বাড়িতে আসাতে ওনার একটা আক্রোশ, ছেলে যখন এইখানে চলে আসে মেয়ের কাছে, তখন ওনার মা অনেক দিন থেকে, এই 20-22 দিন ধরে আত্মীয় স্বজন আমাদের ফোনে অনেক থ্রেট ধমকি আসছে, যে ওপেন ধমকি দিচ্ছে, মার্ডার করব, খুন করব, দেখবে কখন বেরোয়, কোনখানে যায়, মার খাচ্ছে, মানে এরকম বিভিন্ন ধরনের আমাদের উপর থ্রেট হয়। তো আমরা ওই জিনিসটাকে সুপারি কিলার দিয়ে ওনাকে, একদম সুপারি কিলার দিয়ে ওনাকে মারা হয়েছে। আসলে ওনাকে প্রাণে মারারই চেষ্টা, একদম প্রাণে মারা। কোনো ক্রমে ভাগ্যচক্রে উনি বেঁচে গেছে, হয়তো ওনারা ভেবেছে যে ও মরে গেছে সেই জন্য তারা চলে গেছে, কিন্তু উনি ওখানেই ছিল, কিছু সময় হয়তো অজ্ঞান হয়েছিল, পরে ওনার একটু জ্ঞান আসলে, জানি না কিভাবে উনি বাড়ির সামনে এসে পৌঁছেছে। তো এটা যখন এখন যে আপনার আজকে ব্যারাকপুর কোর্টে, আজকে ব্যারাকপুর কোর্টে যে আপনার স্বামীকে সুপারি কিলার নিয়োগ করে খুনের চেষ্টা করেছিল ইন্দ্রাণী রায়, উনি আজকে এখানে জামিন নেওয়ার জন্য এসেছিলেন। তো কি হলো কোর্টে, কি হলো? কোর্টে জামিন খারিজ করে দিয়ে, জামিন বেল হয়নি ওনার। আগে আরও ওনাকে সময় দেওয়া হয়েছে 20-25 থানার উপরে তদন্ত করার জন্য ড্রাইভার দিয়েছে। পুলিশ কোনো তদন্ত করেনি। 4 দিন আমি তদন্তকারী অফিসার, তো 11 তারিখে ঘটনা ঘটে, 12 তারিখে আমরা থানাতে অভিযোগ জানাই। তো অভিযোগ জানানোর পরে এফআইআর হয়। আমি জিজ্ঞাসা করি যে আমার এটা আমি বিচারটা কবে পাবো? থানার থেকে বলা হয় আপনার কাজ শুরু হয়ে গেছে। তো যে আমার কেচের যে আয়ো ছিল অনিকুল ইসলাম, ওনাকে দেওয়া হয়, ওনার ফোন নম্বরটা ওখান থেকে নিয়ে আসি। তো পরের দিন অপেক্ষা করছিলাম আসবে পুলিশ, তখন এসে আমার বাড়িতে পৌঁছায়নি, পরের দিনও পৌঁছায়নি। তো আমি ফোন করলাম ওনাকে, উনি মানা করলো, অনিকুল ইসলাম মানা করলো যে আমি এই কেসের আয়ো নয়, তোমাকে কে বলেছে, আমাকে ধমকি দিয়ে কথা বললো যে কে বলেছে বলে ফোনটা কেটে দিল। তার আগে 2বার ফোন করেছি, উনি ফোন তোলেননি। পরের দিন তবু অপেক্ষা করলাম পুলিশ আসবে, তারপরের দিনও কোনো খবর নেই, আসেনি। তো তারপরের দিন আমি আবার রাত্রে ফোন করলাম, ফোন তোলেনি, আবার ফোন করলাম, তখন বলছে কে? আমি বললাম পাপিয়া বিশ্বাস। তো বলছে কি ব্যাপার? তো আমি বললাম আমার কে এরকম এফআইআর আছে, আপনি আসেননি এটা দেখতে, এই অবস্থা, আমার তো স্বামী মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তো আপনারা তো এটা কোনো কিছু দেখছেন না, বিচার করছেন না, কি হচ্ছে? তো উনি বলল এই কেস আমার কাছে নেই,
এই কেচের আয় আমি না, কে বলেছে সেই একই কথা, কে বলেছে আপনাকে, বলে উনি ফোনটা কেটে দিল। তো আমি লাস্টে না পেরে অসহায় নারী, আমি অসহায়, আমার স্বামী মৃত্যুর সঙ্গে লড়াই লড়ছে, আর আমি এই লড়াই লড়ছি একটু সুবিচার পাওয়ার জন্য। আমি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানাই, থানাতে অভিযোগ জানাই, পুলিশ অফিসারের কাছে অভিযোগ জানাই। তো আমি বাড়িতে আমি বাড়িতেও ঢুকে পারিনি, সঙ্গে সঙ্গে তখন ওই অনিকুল বাবু ফোন করেন যে কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে, আমাকে তো ফোন করতে পারতেন, আমি তো খাচ্ছিলাম, তো আমাকে জানান। আমি কেন, আপনাকে তো আমি বারবার ফোন করেছি, আপনি ফোন ধরেন না, আপনি কিছু রিপ্লাই দেন না। তো উনি তখন এসে সব কিছু জিজ্ঞাসা করলো, 4 দিন পরে উনি এসে জিজ্ঞাসা করলো। তো তার সব কিছু জানার পরে আমি বললাম যে কী বলে বিচার হবে। উনি সব দেখে, ততদিন তো ওখানকার যে মানে কি বলবো পুরো প্রমাণপত্র তো অতদিন তো থাকে না, 4-5 দিন হয়েছে। হ্যাঁ, তো তখন কিছু নেই, কি ছিটেফোঁটা, হ্যাঁ লোপাট করেছে। যাই হোক, উনি দেখে বললো ঠিক আছে হয়ে যাবে বলে উনি চলে গেছে। তারপরের দিন কোনো খবর নেই, ফোন করছি হয়ে যাবে করতে থাকলো, কিছুই হয়নি। লাস্টে আজকে উনি কোর্টে বেল নিতে এসছে। আজকে কয় তারিখ, 16 কি 17 তারিখ আজকে, 17 তারিখ, আজকে 17 তারিখ। ওনার জামিন ক্যান্সেল হয়েছে, আজকে জামিন ক্যান্সেল হয়েছে। তো এখন আপনি কি চাইছেন? আমি চাইছি আমার স্বামী যে এখন মৃত্যুর সঙ্গে লড়াই লড়ছে, আমি এর বিচার শুভেচ্ছা চাই। আর যে আর্মি এতদিন 26 বছর চাকরি করে এসছে, তার বিচার তো আমি চাই। দেশের জন্য যে এত সেবা করেছে, তার বিচার কি আমি পাবো না? আমি এই বিচার চাই, আর কিছুই চাই না, আমি শুধু বিচার চাই। আর আমি এখন ঘরের বাইরে বের হতে পারছি না, আমাকে এখনও ধমকি দেওয়া হচ্ছে প্রাণে মারার। আমার মেয়েরা আমাকে ধমকি দিচ্ছে যে আমাদেরকে প্রাণে শেষ করবে। আর এর সঙ্গে জড়িত আছে আমার 2টো দাদা, বর্দা অভিজিৎ মণ্ডল, সিবিআই গোয়েন্দা পুলিশ যেটাকে বলে, আর এসএসবি, আর ও মেজদা সুজিত মণ্ডল, এদের 2টো বউ এদের সঙ্গে জড়িত। এরা সবাই মিলে ইন্দ্রাণী রায়ের সঙ্গে যুক্ত হয়ে আমার স্বামীকে এই মার্ডার করার চেষ্টা করে। যে আপনার স্বামীকে মেরেছিল, হ্যাঁ, ওকে পুলিশ এখনো অ্যারেস্ট করেনি? কোনো কিছুই করেনি, কিছুই হয়নি, পুলিশ কিছুই করেনি। কেন কি আপনার স্বামীকে তো আমরা দেখেছি কি অনেক মাথা ফাটা ফাটিয়ে দেওয়া হয়েছে, একদম মুখ ফুক সব ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশকে তো অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ, কিছুই করেনি, পুলিশ নড়েনি, এখনো পর্যন্ত অ্যারেস্ট করেনি। না, পুলিশ এখনো অ্যারেস্ট করেনি, কিছুই হয়নি, পুলিশ নড়েওনি। আমার স্বামীর মাথায় এই সাইড দিকে ভিতরে হাট ভেঙে পুরো চুরমার হয়ে গেছে। দেশের জওয়ানকে এইভাবে মারা হলো, তারপরে পুলিশ আর পর্যন্ত অ্যারেস্ট করলো না? না, কিছুই করেনি, আমি কোনো বিচারই পেলাম না। তো আজকে আমার স্বামীর যেটা অবস্থা, ওনার এই মানে এইখানের সব ব্রেনের মাথার যে হাড়গুলো টুকরো টুকরো হয়ে গেছে, এখন ওনার যে সার্জারি হবে, ক্রিটিক্যাল ওনার সার্জারিটা হবে, পুরো ব্রেনটা ওনার উল্টে ওই সার্জারিটা করা হবে। মানে এখন ওনার অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা। তারপরেও আমি পুলিশের কাছে আমি সব প্রমাণ তথ্য যতটা মানে যেগুলো দেওয়ার আমি দিয়েছি, তারপরেও পুলিশ কোনো রকম কিছু করেনি, এই কেসের ব্যাপারে কিছু করেনি পুলিশ। কান্না আপনারা শুনলেন। এই যে যিনি কাঁদছিলেন মহিলা, ইনি হচ্ছেন সেনাবাহিনীর জওয়ান প্রদীপ কুমার বিশ্বাসের অবসরপ্রাপ্ত স্ত্রী পাপিয়া বিশ্বাস। আপনারা জানতে চান, কিছুটা তো ওনার কান্নার ভেতরে উঠে এলো, কেন উনি কাঁদছেন, কেন উনি কান্না করছেন, এটা তো আপনারা কিছুটা বুঝলেন। এবার আমরা যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে ওনার যে স্বামী প্রদীপ কুমার বিশ্বাস, তাকে মানে একেবারে 11ই এপ্রিল সন্ধ্যে 7টার সময় তার বাড়ির একটু অদূরেই মানে এমনভাবে তাকে অতর্কিতে হামলা চালানো হয়েছে, প্রাণঘাতী হামলা যাকে বলে। এবং এই হামলাটা কিন্তু করা হয়েছে সুপারি কিলার দিয়ে। একদম আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের তদন্তে কিন্তু অন্তর্তদন্তে এটা উঠে এসছে। আমরা সব দেখাবো, কে হামলা করেছে, কেন হামলা করেছে এবং হামলার কারণটা কি, সবটা আমরা তুলে ধরব। মোহনপুর থানায় অভিযোগ হয়েছে। মোহনপুর থানার তরুণ সাব ইন্সপেক্টর ওসি, তিনি কিন্তু একেবারে সুজয় সরকার, তিনি কিন্তু খুব
দ্রুত দায়িত্ব পালন করেছেন, এফআইআর স্টার্ট করে তদন্তকারী অফিসারকে ঘটনাটা তদন্ত করতে দিয়েছেন এবং যেভাবে তাকে মারা হয়েছে প্রদীপ কুমার বিশ্বাসকে, তিনি কিন্তু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলকাতার কমান্ড হাসপাতালে, মানে মিলিটারি বা সেনাবাহিনীর জওয়ানদের যে হাসপাতাল, সেখানে যেটা জানা যাচ্ছে যে ওনাকে যেই চোখে মারা হয়েছে মানে লোহার রড অথবা মানে ভারী কিছু দিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে এই চোখের নিচটাতে যে হাড়গুলো আছে সেই হাড়গুলো সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। দেখুন সেই ছবি। এবার আপনারা জানতে চাইছেন তো যে সেনাবাহিনীর জওয়ানকে কেন মারা হয়েছিল, কেন তাকে খুনের চেষ্টা করা হয়েছিল, কেন তাকে রড মারা হয়েছিল তার পেছনে, মাথার পেছন দিকে, এবং সমস্ত ঘটনাটা কিন্তু আমরা অন্তর্তদন্ত করেছি। এখানে দেখা যাচ্ছে যে 5 জনের নামে এফআইআর হয়েছে। তার মধ্যে প্রথম নাম হচ্ছে ইন্দ্রাণী রায়, শ্রীমতী ইন্দ্রাণী রায়, অভিজিৎ মণ্ডল, মঞ্জু মণ্ডল, সুজিত মণ্ডল, শিবানী মণ্ডল। এবার ওই যে মোহনপুর থানা এলাকার যে স্কুল পাড়া রোড, সেই স্কুল পাড়া রোডে আমাদের সাংবাদিক গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন যে সন্ধ্যা 7টায় এই প্রদীপ কুমার বিশ্বাসের ওপর হামলা হলেও বিকেল 5টা থেকে ওই এলাকাতে এই যে ইন্দ্রাণী রায়, তাকে কিন্তু স্কুটি নিয়ে ওই এলাকাতে রেইকি করতে দেখা গেছে। বুঝতে পারছেন? মানে রেইকি করছেন একজন লোককে সুপারি কিলার দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। এটা তো হলো, হওয়ার পরে এবার যেটা খবরটা জানা গেল যে কেন তার উপর আক্রমণ। এই ইন্দ্রাণী রায় হচ্ছে প্রদীপ কুমার বিশ্বাসের যে মেয়ে আছে তার মেয়েকে বিয়ে করেছে এই ইন্দ্রাণী রায়ের ছেলে, এবং বিয়ে করার পরে তার মেয়ের ওপর এতটাই অত্যাচার হয়েছে যে মেয়ে তার হাতের শিরা কেটে আত্মহননের পথ বেছে নিয়েছিল, কোনো ক্রমে বাবা মায়ের চেষ্টায় বেঁচে গেছে। এবং যে তার যে এই প্রদীপ কুমার বিশ্বাসের যে জামাই মানে ইন্দ্রাণী রায়ের যে ছেলে, সে কি করেছে যে মায়ের এই রকম কাণ্ড কারখানা দেখে সে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসে, এবং সেই রাগের থেকেই তাকে একদম পরিকল্পিত খুনের চেষ্টা। আমরা আরেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। ব্যারাকপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় যিনি বিচারক রয়েছেন, তার আদালতে কিন্তু এই ইন্দ্রাণী রায় জামিন নেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে কিন্তু সমস্ত ঘটনা বিচারকের কাছে তুলে ধরার পরে পাপিয়া বিশ্বাসের আইনজীবী তখন কিন্তু এই যে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক তিনি কিন্তু জামিন দেননি এবং বলেছেন যে আরও 20-25 দিন পুলিশি তদন্ত হোক, তারপর চিন্তাভাবনা করা যাবে। পুলিশ তো তদন্ত করছেন বলছেন, কিন্তু আমাদের তদন্ত কি উঠে এলো সেগুলো তো আমরা প্রথম থেকেই, যখন তাকে কমান্ড হাসপাতাল, প্রথমে বেস হাসপাতাল থেকে তাকে যখন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখানে নিয়ে গিয়ে তার কি অবস্থা হয়েছে সেগুলো সবটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন, দেখার পরে আপনারা কমেন্ট করে জানান যে এইভাবে একজন সেনাবাহিনীর জওয়ান যিনি তার সারাটা জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন, দেশের মানুষকে ভালো রাখার জন্য যিনি সবসময় বর্ডারে পাহারা দিয়েছেন, সাধারণ মানুষ তারা বাড়িতে রাতে শান্তিমতো ঘুমিয়েছেন, যে বিদেশি কোনো শক্তি আমাদের দেশের ওপর যাতে আক্রমণ না আনতে পারেন, সেজন্যই কিন্তু সেনাবাহিনীর জওয়ানরা একদম জান লড়িয়ে, জান কবুল করে তারা কিন্তু সেনাবাহিনীর কাজ করেন। তো এইভাবে একজন সেনাবাহিনীকে কেন খুনের চেষ্টা করা হলো? পুলিশের তদন্তে নিশ্চয়ই আরও উঠে আসবে সব। আমরা অপেক্ষা করছি পুলিশের তদন্তের দিকে, যে পুলিশ শেষ পর্যন্ত এই যে খুব
পরিকল্পিত যে হত্যার চেষ্টা, পরিকল্পিতভাবে সুপারি কিলার বা খুনিদের লেলিয়ে দিয়ে হত্যা করার চেষ্টা, এটা কিন্তু খুব মারাত্মক অপরাধ। এবং এই যে মহিলা ইন্দ্রাণী রায় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি কিন্তু এর আগেও অনেক অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু ছিল। সেই জায়গা থেকেই এই যে স্কুটি নিয়ে তিনি এই কী করেছেন, পুলিশ তদন্তে উঠে আসবে। আমরা অপেক্ষা করছি। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংহ তদন্ত চালাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি উঠে আসে। শেষ পর্যন্ত এই সেনাবাহিনীর জওয়ানকে আক্রমণের ঘটনায় কারা কারা জড়িত রয়েছে, তারা সব ধরা পড়ে কিনা, সেটার দিকে কিন্তু আমাদের নজর রয়েছে, আমাদের নজর থাকবে। আর আমরা তো জানেন আপনারা যে ব্যতিক্রমী যে সমস্ত ঘটনাগুলি ঘটে, যেগুলো কোনো মিডিয়াতে স্থান পায় না, সেগুলোই আমরা তুলে ধরি। তাই এই ঘটনাটাও কিন্তু আপনারা কোথাও দেখেননি, আমরাই কিন্তু প্রথম আপনাদের সামনে তুলে ধরছি। এই কারণ আমরা মনে করি সমাজের এটা একটা ব্যাধি। একজন সেনাবাহিনীর জওয়ান, সে সারা জীবন তার নিজের যে যৌবন সমস্তটা তিনি উৎসর্গ করেন ওই দেশের জন্য, কিন্তু শেষে যখন তিনি বাড়ি ফিরে আসেন, সেই বাড়ি ফিরে আসার পরে যত যাই হোক না কেন, তাকে এইভাবে মারাটা আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না। দেখুন আজকের সেই খবর।